উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক আজ সকাল 10:30টায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। অর্থ আত্মসাতের সহায়তায় অভিযোগে টিউলিপ সিদ্দিককে যুক্তরাজ্যে জিজ্ঞাসাবাদ, অভিযোগ অস্বীকার, দ্য টাইমসের প্রতিবেদন। অপরাধের বছর 2024, গণঅভ্যুত্থানে পুলিশের ভূমিকা ন্যাক্কারজনক, আলোচনায় ভারতের মাটিতে এমপি আজিম হত্যা। কুমিল্লার পালপাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে 3 আরোহীর মৃত্যু, ঘন কুয়াশায় মুন্সিগঞ্জে কারভার্ট ভ্যান প্রাইভেট কার সংঘর্ষে নিহত 1। মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর দখলে বান্দরবানের সীমান্ত ঘেঁষা দেশটির 270 কিলোমিটার এলাকা, সতর্ক সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। মামলা বাণিজ্যে অভিযুক্ত ছাত্র আন্দোলনের সমন্বয়ক, পুঁজি করা হচ্ছে 24-এর ঘটনা, মিলেছে প্রমাণ, বিক্ষুব্ধ জনতা। আমাদের সহকর্মীকে পেয়েছি যিনি একটা মামলার বাদী, তাকে আর্থিক লেনদেনের সাথে সম্পৃক্ত থাকার প্রমাণিত হওয়ার পরে আমরা তাকে সকল কার্যক্রম থেকে বিরত রেখেছি। এবং কুষ্টিয়ায় নিয়ন্ত্রণহীন চালের বাজার, কারসাজিতে দফায় দফায় বাড়ছে দাম, প্রশাসনের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি, বেপরোয়া মিল মালিক। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এএফ হাসান আরিফের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ। রাষ্ট্রীয় শোক ঘিরে দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। মরহুমের রুহের মাগফিরাত কামনায় দেশের সব মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। এদিকে সকাল 10:30টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের কবরের পাশে সমাহিত করা হবে হাসান আরিফকে। আর গত 20 ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে অর্থ আত্মসাতের অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে, লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে। রোববার এক প্রতিবেদনে দ্য টাইমস জানায়, বৃহস্পতিবার যুক্তরাজ্যের মন্ত্রী পরিষদ অফিসের ন্যায় ও নৈতিকতা দল তাকে এই জিজ্ঞাসাবাদ করে। যদিও দুর্নীতিতে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেন টিউলিপ। আরও জানাচ্ছেন আফরিন মৌ। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর থেকেই একের পর এক সামনে আসছে তার বিরুদ্ধে ওঠা নানা দুর্নীতির অভিযোগ। বাদ যায়নি তার পরিবারের সদস্যরাও। এর মধ্যেই বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগের তদন্তে উঠে এসেছে শেখ রেহেনার মেয়ে ও যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকের নামও। এই ঘটনায় আন্তর্জাতিক মহলে নানা গুঞ্জনের মধ্যে এবার টিউলিপকে জিজ্ঞাসাবাদ করেছে যুক্তরাজ্যের মন্ত্রী পরিষদ অফিসের ন্যায় ও নৈতিক দল। বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করা হলেও রোববার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমস। প্রতিবেদনের তথ্য বলছে, টিউলিপ ইকোনমিক সেক্রেটারি টু দি ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার কাজ যুক্তরাজ্যের অর্থ বাজারের ভেতরের দুর্নীতি সামাল দেয়া। তবে এর মাঝেই 2013 সালে রাশিয়ার সাথে বাংলাদেশের পারমাণবিক শক্তি প্রকল্পের চুক্তির সময় নিজ পরিবারকে প্রায় 4 বিলিয়ন পাউন্ড আত্মসাৎ করতে সহায়তা করেন টিউলিপ। যুক্তরাজ্যের ন্যায় ও নৈতিক দলের জিজ্ঞাসাবাদে দুর্নীতির অভিযোগ অস্বীকার করেন তিনি। তবে টিউলিপকে জিজ্ঞাসাবাদের বিষয়ে যুক্তরাজ্য সরকার বা টিউলিপের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। তার বিরুদ্ধে অভিযোগ, 2013 সালে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর নির্মাণে রাশিয়ার সাথে একটি চুক্তিতে মধ্যস্থতা করে প্রকল্পের ব্যয় বাড়িয়ে ধরতে সাহায্য করেন। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার মামলা বাণিজ্যে অভিযুক্ত খোদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক। 24-এর বিপ্লবে আহত, নিহত বা হামলার ঘটনাগুলো পুঁজি করছে সে। মামলায় আসামি করে আর আসামি তালিকা থেকে বাদ দিতে শুরু করছে চাঁদাবাজদের। ক্ষুব্ধ জনতা বিক্ষোভ, মিছিল ও মানববন্ধন পর্যন্ত করেছে তার বিরুদ্ধে। মিথ্যা মামলা বাণিজ্য ধারাবাহিকের আজ 15তম পর্ব অনুসন্ধান করেছে মৌলভীবাজার প্রতিনিধি সালে এলাহি কুটি। জানাচ্ছেন এম এ আজিম।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে মামলা বাণিজ্যের প্রতিবাদে মৌলভীবাজারের রাজপথে আবারও ছাত্র জনতা। অভিযোগ, সমন্বয়ক শেখ সাব্বির আহমদ ও তানজিয়া শিশির নামে বেনামে মামলায় ফাঁসিয়ে করছেন সাধারণ মানুষকে হয়রানি, আর সে মামলা থেকে অব্যাহতি দিতে করছেন চাঁদাবাজি। বাধ্য হয়ে ছাত্রদের সকল কার্যক্রম থেকে তাদের অব্যাহতি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। বিভিন্ন মামলাগুলা ঘাটাঘাটি করে যেটা দেখা যায় যে বেশ কিছু মামলা আসলে স্রেফ বাণিজ্যের জন্য করা হয়েছে। এমন দেখা গেছে যে আমরা আমাদের সহকর্মীকে পেয়েছি যিনি একটা মামলার বাদী। সে তাকে আর্থিক লেনদেনের সাথে সম্পৃক্ত থাকার প্রমাণিত হওয়ার পরে আমরা তাকে সকল কার্যক্রম থেকে বিরত রেখেছি। বর্তমানে যে মামলাগুলো এরা মামলা বাণিজ্য করার লাই মামলা দেয়, প্লাস টাকা খাওয়ার লাই তারা মামলা দেয়। মিথ্যা মামলা হয়রানির শিকার জেলার শত শত মানুষ। ঘটনার সময় হাসপাতালে চিকিৎসাধীন থেকেও হয়েছেন আসামি। বাদ পড়েনি কলেজের অধ্যাপকরাও। আগস্ট আমি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা ছিলাম। 3 আগস্ট দেখেই আমার উপর একটি মিথ্যা মামলা করানো হয়েছে। মৌলভীবাজার 3 আগস্ট কোনো ঘটনা বৈষম্য ছাত্র আন্দোলনের কোনো প্রোগ্রাম হয়েছিল না, কিন্তু সেই মিথ্যা বানোয়াট একটি মামলা করে মামলা বাণিজ্য করার জন্য হয়রানিমূলক আসামি আমাকে করা হয়েছে। তো এই মামলা বাণিজ্য যাতে কেউ করতে না পারে এই জন্য আমি প্রশাসনের সহযোগিতা চাইছি, এবং আমি আশা করব যে যারা এই মামলা দিয়েছে তাদের বিরুদ্ধে প্রশাসন কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। পুলিশ বলছে তদন্তে বাদ পড়বে মিথ্যা মামলা ও আসামিরা। বাদী পক্ষ থেকে আর কি যে কিছু ব্যক্তির নাম নিয়ে এসে বলে যে নামগুলো ভুলে চলে আসছে, এগুলো আসলে জড়িত নয়। আসলে তদন্তের পর্যায়ে এই কথাগুলোর কোনো কিন্তু মূল্যায়ন নেই। জুলাই আগস্ট বিপ্লবের ঘটনায় মৌলভীবাজার জুড়ে মিথ্যা মামলার হিড়িক পড়েছে, যা বন্ধে কঠোর পদক্ষেপ চায় জেলাবাসী। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। ঘন কুয়াশার কারণে কুমিল্লা ও মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 4 জন। কুমিল্লা সদর উপজেলার পালপাড়া এলাকায় দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক পিলারের সাথে সংঘর্ষে নিহত হন 3 আরোহী। গতরাতে কুমিল্লা মিরপুর সড়কের পালপাড়া এলাকায় দুর্ঘটনা ঘটে। কুমিল্লা কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম জানায়, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে কারভার্ড ভ্যান ও প্রাইভেট কার সংঘর্ষে নিহত হয়েছেন 1 জন। হাসরা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আতিকুর রহমান জানান, সোমবার ভোর 5টার দিকে এক্সপ্রেসওয়ে ঢাকামুখী লেনে ঘন কুয়াশার কারণে পণ্যবাহী কারভার্ড ভ্যান প্রাইভেট কারকে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় প্রাইভেট কার আরোহী 1 জন নারী নিহত হয়। নিহতের মরদেহ ও 5 আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। কুয়াশায় আচ্ছন্ন চুয়াডাঙ্গা। সকাল 6টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.2 ডিগ্রি সেলসিয়াস। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। সেতু, এই শীতের প্রভাব জনজীবনে কেমন দেখছেন জানাবেন? ধন্যবাদ তোহার। সকাল 6টায় কিন্তু চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 13.2 ডিগ্রি সেলসিয়াস। এই কিছুক্ষণ আগে সকাল 9টায় কিন্তু নতুন করে আবহাওয়া অফিস যে বার্তা আমাকে দিয়েছে সেটা হচ্ছে চুয়াডাঙ্গাতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 6টায় ছিল 13.2 ডিগ্রি সেলসিয়াস, সেটা কিন্তু সকাল 9টায় তাপমাত্রা পারদ নিচে নেমে এসে 13 ডিগ্রি সেলসিয়াস হয়ে দাঁড়িয়েছে। সব মিলে বুঝতে পারছেন যে চুয়াডাঙ্গাতে কুয়াশায় আচ্ছন্ন থাকছে, আবার তাপমাত্রা কিন্তু 13-র আশেপাশেই থাকছে, আবার হিমেল বাতাসও হচ্ছে। এই হিমেল বাতাস এবং যে কুয়াশার কারণে কিন্তু জনজীবনে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে, কারণ এতে আপনার হচ্ছে শীত বেশি অনুভূতি হচ্ছে। কারণ হচ্ছে কুয়াশার কারণে সূর্য যেমন দীপ্ত তেজ মেলে ধরতে পারছে না, ঠিক তেমনই পাশাপাশি হিমেল হাওয়া কিন্তু হচ্ছে বলা যেতে পারে আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো অবস্থা। সূর্যের তেজ নাই, চারিদিকে হচ্ছে
কুয়াশায় আচ্ছন্ন এবং পাশাপাশি হিমেল হাওয়ায় বেশি শীত অনুভূত হচ্ছে। এতে কিন্তু জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে। কারণ আমি কিছুক্ষণ আগেও একজন পথচারী কিংবা খেটে খাওয়া দিনমজুরের সাথে কথা বলেছি, তাদের বক্তব্য যে তাদেরকে যারা বের হচ্ছে তারা একেবারে যারা বের না হলেই নাই, খুব প্রয়োজন মানে পেটের তাগিদেই তারা বের হচ্ছে। হওয়ার পরে কিন্তু মানে কাজে এসে কিন্তু অনেক সময় কাজও ঠিক মতো হচ্ছে না, আবার দেখা যাচ্ছে আসার পরে অসুস্থ হয়ে যাচ্ছে। সব মিলিয়ে খুব বাজে অবস্থার ভিতরে চুয়াডাঙ্গার হচ্ছে জনসাধারণ এবং সাধারণ দিনমজুর রয়েছে। আমি পাশাপাশি একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আমি খোঁজ নিয়েছি। এই শীতে কিন্তু শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। এর ভিতরে কিন্তু মানে অধিকাংশই কিন্তু হচ্ছে শিশু রোগী। এই শিশু রোগীরা কিন্তু ডায়রিয়া এবং রোটা ভাইরাস এবং নিউমোনিয়ারি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। তো শুধু আপনাকে ধন্যবাদ। চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী খায়রুজ্জামান সেতু। ঘনকুয়াশার কারণে 7 ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাদিরহাটে নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন মানিকগঞ্জ থেকে আমাদের সহকর্মী আব্দুল আলিম। আলিম, প্রতিদিনের এমন পরিস্থিতিতে যাত্রী চালকদের প্রতিক্রিয়া কি দেখছেন জানাবেন? দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার প্রধান প্রবেশপথ হচ্ছে পাটুরিয়া দৌলতদিয়া ও কাজিরহাট আরিচা নৌরুট। এই নৌরুটে দিয়ে কিন্তু দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনগণ যাতায়াত করে এবং ঘন কুয়াশার কারণে তো আমরা বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে রবিবার মধ্যরাত থেকে কুয়াশার পরিমাণ বাড়তে থাকে এবং এর তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে রাত 12টা থেকে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়। এতে দুই পারে প্রায় 3 তারা যেটি বলেছেন যে এই দীর্ঘ সময় ঘন কুয়াশার কারণে যে আটকা থাকে বিআইডব্লিউটিসির ম্যানেজার যে আব্দুল সালাম রয়েছেন, তার সাথে তিনি যেটি বলেছেন যে এই শীতকালীন সময়ে ঘন কুয়াশা তীব্রতা বেড়ে গেলে এই মাঝে মধ্যেই এই ফেরি চলাচল বন্ধ করে দিতে হয় এবং এর কারণে যে দুই পারে যে যানবাহন যেগুলো আটকা পড়ে সে আর কুয়াশা কেটে গেলে অগ্রাধিকার ভিত্তিতে তাদের যানবাহনগুলো পারাপার করা হয় এবং 17টি ফেরি এই ঘাটে প্রস্তুত আছে যানবাহনগুলো পারাপারের জন্য। তো আমরা আরো যেটি জানতে পেরেছি যে গত 21 সালে এই ঘন কুয়াশার মধ্যে যাতে নির্বিঘ্নে ফেরি চলাচল করতে পারে সেজন্য আলিম, আপনাকে ধন্যবাদ। ঘন কুয়াশার কারণে 7 ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাটে নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে এবং এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আব্দুল আলিম। দেখছেন সংবাদ সকাল। দুই 2024 সালটা অপরাধের তীর্থ বছর হিসাবে স্মরণীয় হয়ে থাকবে ইতিহাসে। বছরের মাঝামাঝি বড় গণ অভ্যুত্থানের বিপরীতে পুলিশের গুলিতে গণহত্যা কালো অধ্যায় হয়ে থাকবে। শুধু তাই নয়, অভ্যুত্থানে পুলিশের গুলিতে 80,000-এর বেশি আহতের ঘা এখনো শোকায়নি। অভ্যুত্থানের আগে বিদেশের মাটিতে সংসদ সদস্য আনোয়ারুল আজিমের নৃশংস খুনের ঘটনার চাঞ্চল্যতা অবাক করেছিল দেশের মানুষকে। 2024 সালে আলোচিত অপরাধ চিত্র তুলে ধরছেন শাহাদাত নিশাত। 2024 সালটা শুরু হয়েছিল বিতর্কিত একদলীয় নির্বাচন দিয়ে। স্বৈরাচারের ক্ষমতা পাকাপোক্ত করার সেই নির্বাচন আখ্যা ছিল আমি ডামি নির্বাচন। নির্বাচনের আগে পরে চলেছিল দেশজুড়ে ট্রেন বাসে আগুনের নাশকতা, হয়েছিল বহু রাজনৈতিক মামলা। দ্বাদশ জাতীয় নির্বাচন শেষ হতেই শুরু হয় উপজেলা নির্বাচন। ধাপে ধাপের সেই নির্বাচন ঘিরে দেশজুড়ে আওয়ামী কোন্দলে প্রাণ দেন 20-এর অধিক নিরীহ ও রাজনৈতিক কর্মী।
এরপর দেশ জুড়ে চাঞ্চল্য তৈরি করে ঝিনাইদহের এমপি আনার হত্যাকাণ্ড। ভারতের কলকাতায় নৃশংসভাবে খুন হলে তৎকালীন ডিবির হারুনের সন্দেহজনক কথাবার্তা আগুনে ঘেঁটিলে দেয়। এক পর্যায়ে আলোচনায় আসে স্বর্ণ চোরাচালানের গল্প। কলকাতায় এমপি আনারের লাশের কয়েক টুকরো ধরে অনুসন্ধানের চেষ্টা হয় এই বছরের ডিসেম্বরে ডিএনএ টেস্টের মধ্য দিয়ে। এর আগে বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রাণ যায় ৪৪ জনের। এই ঘটনার রেশ না কাটতেই বিসিএস সহ ৩০টি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা সহ ১৭ জনকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। সেখানে আলোচনা সৃষ্টি করে পিএসসি ড্রাইভার আবেদ আলী, যিনি শুধুমাত্র প্রশ্ন বিক্রি করেই হয়েছেন শত কোটি টাকার মালিক। ২০২৪-এর সবচেয়ে বর্বরতম ঘটনা ঘটে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে। ছাত্রদের কোটা বাতিলের আন্দোলন রূপ নেয় ইতিহাসের সবচেয়ে বড় সরকার পতনের অভ্যুত্থানে। ছাত্র জনতার উপর পুলিশের নির্বিচারে গুলিতে প্রাণ ঝরে যায় হাজারেরও বেশি ছাত্র জনতার, যে বর্বরতায় হতবিম্বর হয়ে পড়ে পুরো বিশ্ব। সংবাদের শিরোনাম হয় বিশ্ব মিডিয়ায়। ২০২৪-এর ৫ আগস্ট ইতিহাসের সেই মাহেন্দ্রক্ষণ। স্বৈরশাসক হাসিনার পতনের দাবিতে সেদিন লাখ লাখ মানুষ ঢাকায় ঢুকে পড়ে। ছিন্ন ভিন্ন করে দেয় হাসিনার গণভবন। সেদিন ক্ষমতার মসনদ ছেড়ে হঠাৎ উধাও হয়ে যাওয়া হাসিনার দল সরকার সহ পালিয়ে যায় ভারতে। ক্ষমতার পাদপ্রদীপে চলে আসেন নোবেলজয়ী প্রফেসর ডক্টর ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসতে না বসতেই রাজপথে স্বৈরাচার দোসররা নানা রূপে ঢঙে দাবির মিছিল নিয়ে নামে রাজধানীতে। উঠে পড়ে লাগে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি করতে। হাসিনা পালানোর পর দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটলেও দেশ জুড়ে বাড়ে ডাকাতি ছিনতাইয়ের ঘটনা। তবে বছর শেষ হয় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে যৌথ বাহিনী মাঠে অভিযানে নামলে। শাহাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা। রাজশাহীর বাঘমারায় তেলের ট্রাকে বিস্ফোরণে একটি তেলের ডিপো সহ পুড়ে ছাই হয়েছে ৮টি দোকান। রোববার সন্ধ্যায় উপজেলার তাহিরপুর বাজারে অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয়রা জানায়, তাহিরপুর বাজারে আলিফ নামের এক ব্যবসায়ী তেলের দোকানে ব্যারেল জ্বালানি তেল বিক্রি করেন। বিকেলে সেই দোকানে তেল দেওয়ার সময় পদ্মা অয়েলের ট্যাঙ্কারে আগুন লাগে। এক পর্যায়ে ট্যাঙ্কারটি বিকট শব্দে বিস্ফোরণ হয়। এ সময় তেলের ডিপো সহ ৮টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। বাগমারা ফায়ার সার্ভিস জানায়, 4টি ইউনিট প্রায় 1.5 ঘন্টার চেষ্টার পর সন্ধ্যা 7:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই পুড়ে যায় সব দোকান। কুষ্টিয়ায় কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না চালের বাজার। চালকল মালিকদের কারসাজিতে দফায় দফায় বাড়ছে চালের দাম। প্রশাসনের সাথে মিল মালিকদের বৈঠকে চালের দাম কেজিতে 1 টাকা কমানোর সিদ্ধান্ত হলেও তা মানছেন না মিল মালিকরা। কমানোটা দূরের কথা, উল্টো বাড়িয়ে দিয়েছেন চালের দাম জানিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ভোক্তাদের মধ্যে। ইরফানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়ায় গত 2 সপ্তাহে সব ধরনের চালের দাম কেজি প্রতি বেড়েছে 4 থেকে 5 টাকা। এরই পরিপ্রেক্ষিতে চালের বাজার নিয়ন্ত্রণে 18 ডিসেম্বর মিল মালিকদের সাথে বৈঠকে বসেন জেলা প্রশাসক। সিদ্ধান্ত হয় সব ধরনের চালের দাম কেজিতে 1 টাকা কমানোর। কিন্তু সেই সিদ্ধান্তের কয়েকদিন পার হয়ে গেলেও দাম কমাতো দূরের কথা, উল্টো বাজারে বেড়েছে সব ধরনের চালের দাম। বর্তমানে কুষ্টিয়ার বাজারে সরু মিনিকেট চাল বিক্রি হচ্ছে 75 টাকা কেজি, কাজললতা চাল বিক্রি হচ্ছে 72 টাকায়, আর মোটা আটার চাল কেজি প্রতি বিক্রি হচ্ছে 60 টাকা দরে। আমরা সকাল থেকে যেসব জায়গা থেকে চাউল কিনি সেসব মিলে আমরা সকাল থেকে খোঁজ নিচ্ছি, আগের মতোই পূর্ব নির্ধারিত দামে চালটা বিক্রি হচ্ছে। চাল দাম গতকাল করেছে তো আজকে আরও বেড়েছে। গতকালকে 1850 যেটা, এটা আজকে হচ্ছে 1875 টাকা। চালের দাম নিয়ে মিল মালিকদের এমন কারসাজিতে ক্ষুব্ধ সাধারণ ভোক্তারা। 5 টাকা বাড়ানোর পর 1 টাকা কমানোর সিদ্ধান্তে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া, যদিও এখনো হয়নি তারও বাস্তবায়ন। মিল মালিক ওই সব ওরা দাম বাড়াচ্ছে, ওই চাল কলের দাম আছে, এদিকে ধানের দাম বাড়িয়ে যাচ্ছে, এই সমস্ত বিভিন্ন অজুহাতে এই সমস্ত ছোট ব্যবসায়িকরা এরা বেশিরভাগই মুনাফা বেশি লাভ করছে। চেয়ারে বসে থাকলে হবে না, বাজারে এসে মাঠ পর্যায়ে এসে এটাকে তদারকি করতে হবে। আর মিল মালিকদের এটা ব্যাপার সবসময় একটা পেশায় রাখতে হবে। আইন যেটা আছে আসলে শক্তভাবে যদি এটা প্রয়োগ করা যায়, আমার মনে বাজার নিয়ন্ত্রণে আসবে। এদিকে চালের বাজার নিয়ন্ত্রণে চালকল মালিকদের এমন কারসাজি বন্ধে আলাদা মনিটরিং সেল গঠনের কথা বলছেন বাজার বিশ্লেষকেরা। এখন 5 টাকা বাড়ায় 1 টাকা কমলে পারে ভোক্তার কি বেনিফিট হলো?
এখানে তো ভোক্তাদের সাথে চালাকি করা হচ্ছে এবং জানি না এর সাথে প্রশাসন কতটুকু সম্পৃক্ত আছে কি নাই, কিন্তু এগুলো তো অবশ্যই মনিটরিং করা দরকার। এটা সত্যিকার অর্থেই চাউলের জন্য আলাদা একটা মনিটরিং টিম পার্মানেন্ট রাখা দরকার, যে অবস্থা বিরাজ করছে আমাদের দেশে। আর জেলা প্রশাসক বলছেন, প্রতিশ্রুতির পরেও যদি মিল মালিকরা চালের দাম বাড়ায় তবে তাদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। অবশ্যই নিব। আমার এখানে কমিটমেন্ট করে দেওয়ার পরে যদি ওনারা বাড়িয়ে থাকে আমরা অবশ্যই এটা বিষয়ে কথা বলবো, ঠিক আছে? ওনারা কমিটমেন্ট করে যে যদি এটা করে, এটা তো ওনারা ঠিক করছেন না। চাল নিয়ে মিল মালিকদের চালবাজি বন্ধে প্রশাসনকে আরও কঠোর হওয়ার তাগিদ সাধারণ ভোক্তাদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। পানামার পতাকাবাহী জাহাজ পাকিস্তান থেকে সরাসরি আসছে চট্টগ্রাম বন্দরে। এতে আগের চেয়ে সময় কম লাগছে অন্তত 4 দিন। সাশ্রয় হচ্ছে আমদানিকারকদের খরচপাতিও। রোববার দুপুরে চট্টগ্রাম বন্দরে নোঙর করে জাহাজটি। একেম নাজিমের রিপোর্ট। প্রথমবারের মতো পানামার কোনো জাহাজ সম্প্রতি পাকিস্তানের করাচি বন্দর থেকে সরাসরি আসে চট্টগ্রাম বন্দরে। এতে দুদেশের মধ্যে রচিত হয় সরাসরি সামুদ্রিক সম্পর্ক। পোশাক শিল্পের কাঁচামাল, রাসায়নিক ও ভোগ্যপণ্য নিয়ে আবার এলো এমভি ইউয়ান জিয়াং ফা ঝাং। তবে এবারের কন্টেইনারের পরিমাণ গেলবারের চেয়ে দ্বিগুণেরও বেশি। 8 শতাধিক কন্টেইনার নিয়ে রোববার দুপুরে চট্টগ্রাম বন্দরে নোঙর করে পানামার পতাকাবাহী জাহাজ। বেশিরভাগ পণ্য হচ্ছে বাংলাদেশের জন্য, যেমন সোডা অ্যাশ, সুগার, পটেটো, গার্মেন্টস অ্যাক্সেসরিজ, এই সমস্ত পণ্যাদি আছে, লুব্রিকেন্ট অয়েল আছে, মার্বেল স্টোন আছে। কাস্টমস কর্মকর্তারা বলছেন, বিভিন্ন দেশ থেকে পণ্য নিয়ে আসা সব জাহাজকেই নিয়ম অনুযায়ী পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পণ্য খালাস করতে হয়। পাকিস্তান থেকে না, সকল জাহাজের ক্ষেত্রে পণ্য যখন আসে আইজিএম সাবমিট হয়, বিল অফ এন্ট্রি সাবমিট হয়, যেগুলি আমাদের সিলেকশনের মধ্যে থাকে সেগুলি আমরা এক্সামিন করি, তারপরে স্ক্যান হয়, নানান ধরনের মেজারমেন্ট আমাদের আছে, তারপরে পণ্যগুলি খালাস। ব্যবসায়ীরা বলছেন, দুবাই করাচি চট্টগ্রাম রুটে জাহাজ চালুর ফলে নিঃসন্দেহে আমদানিকারকদের সময় ও ভাড়া সাশ্রয় হবে। যে সমস্ত দেশের সাথে আমাদের সুন্দর স্বচ্ছভাবে ব্যবসা করার সুযোগ আছে, সেগুলিকে আমাদের দেশের ব্যবসায়ীরা সেই উদ্যোগগুলোকে ব্যবহার করা উচিত। করাচি চট্টগ্রাম রুটে কন্টেইনার জাহাজ চালুর উদ্যোগ নেয় দুবাই ভিত্তিক সংস্থা ফিডার লাইন্স ডিএমসিসি। এর আগে পাকিস্তানের কন্টেইনার সিঙ্গাপুর বা মালয়েশিয়ার ট্রানজিট পোর্ট ঘুরে চট্টগ্রাম বা বংলা আসতো। এখন সরাসরি আসায় আগের তুলনায় অন্তত 4 দিন সময় কম লাগছে। এতে সাশ্রয় হচ্ছে আমদানিকারকদের সময় ও পণ্যের ভাড়া। একই সঙ্গে চট্টগ্রাম বন্দরের খালি কন্টেইনার মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ সংশ্লিষ্ট বন্দরে পাঠানোর সুযোগ সৃষ্টি হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। 25 ডিসেম্বর খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ক্রিসমাস। বাংলায় বড়দিন হিসাবে অভিহিত করা হয় দিনটিকে। দিবসটি উদযাপনে নোয়াখালীতে বরাবরের মতো এবারও সাজছে গির্জাগুলো। নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। মাওলা সুজনের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। নোয়াখালীর সোনাপুরের লুর্দে রানী গির্জা আলোকসজ্জা করা হয়েছে ফটকের শুরু থেকেই। ক্রিসমাস ট্রিতে লাগানো হয়েছে রঙিন বাতি। গির্জার ভেতরে চলছে চূড়ান্ত আলোকসজ্জা। সবার ভিতরে বিরাজ করছে উৎসবের আমেজ। 24 ডিসেম্বর রাত থেকেই শুরু হবে বড়দিনের উৎসব। তবে মূল অনুষ্ঠান হবে 25 ডিসেম্বর সকালে। প্রধান প্রীতি ও প্রার্থনা হবে সকাল থেকেই। বড়দিনকে ঘিরে অনুষ্ঠানমালা চলবে 1 জানুয়ারি পর্যন্ত। এদিন স্বাগত জানানো হবে ইংরেজি নববর্ষকে। এবারের প্রার্থনায় দেশবাসীর জন্য বিশেষ চাওয়া থাকবে যেন সবাই ঐক্যবদ্ধভাবে দেশের সমৃদ্ধি উন্নয়নে কাজ করতে পারে। একই সাথে দেশের শান্তি ও সম্প্রীতি যেন বজায় থাকে তার জন্য বিশেষ প্রার্থনা করা হবে বলে জানান গির্জা কমিটি। নোয়াখালীতে আমরা বিগত প্রায় 500 বছরের ঐতিহ্য ধরে আমরা খ্রিস্টীয় এই অনুষ্ঠানগুলো করে যাচ্ছি। 31 ডিসেম্বরে আমাদের রাতে এখানে প্রার্থনা অনুষ্ঠান চলবে। বড়দিন সবার মাঝে শান্তি ও আনন্দ বয়ে আনুক, এমনটাই চাওয়া খ্রিস্ট ধর্মাবলম্বীদের। ধর্মে খ্রিস্টান কিন্তু আমাদের সবাই যার যার উৎসব, যার যার ফুর্তি, সবাই এটাই প্রার্থনা করব আমরা যেন সবাই একতাবদ্ধ হয়ে, জাতি ধর্ম নির্বিশেষে সবাই যেন আমরা একতাবদ্ধ হয়ে মিলেমিশে চলাফেরা করতে পারি। সবাই যেন দিন শেষে একসাথে মিলেমিশে থাকতে পারি, এটাই আমার চাওয়া। আরেকটি বড় প্রত্যাশা থাকে যেন আমরা বড়দিন আনন্দ সবার সাথে ভাগ করে নিতে পারি। বড়দিন মূলত খ্রিস্ট জয়ন্তী। দেশের শান্তি ও একতা যাতে বিরাজমান থাকে সেই প্রার্থনা করা হবে এবারের বড়দিনে। আমরা যে বড়দিন বলি এটা হলো আমাদের খ্রিস্ট জয়ন্তী। খ্রিস্ট জয়ন্তী উপলক্ষে আমরা আমাদের দেশের জন্য প্রার্থনা করি যাতে এই দেশে যেন শান্তি, একতা, ভালোবাসা
বিরাজমান করে। বড়দিন উৎসবমুখর করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান প্রশাসন। পুলিশ বিভাগ রয়েছে এখানে, তারপর পাশাপাশি আর্মি বা রেব আছে, আনসার, সবার সাথে আমরা একটা সুন্দর সমন্বয়ের মাধ্যমে আমাদের এই আসন্ন উৎসবটা আমরা উৎসবমুখর পরিবেশে আমরা শেষ করব বলে আশাবাদ ব্যক্ত করছি। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে একই সাথে সবার মাঝে যেন সম্পর্ক আরও অটুট থাকে, এটাই বড়দিনের চাওয়া হবে বলে জানান খ্রিস্ট ধর্মাবলম্বীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। আন্তর্জাতিক খবর। বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত ও গ্রেফতারে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিশেষ অভিযান চালায় দিল্লি পুলিশ। বুধবার পুলিশ কর্মকর্তারা কালিন্দী কুঞ্জু এলাকায় এই অভিযান পরিচালনা করে। এতে 175 অবৈধ বাংলাদেশিকে চিহ্নিত করা হয়। নাসরিন আক্তারের রিপোর্ট। এবার অবৈধ বাংলাদেশি অভিবাসীদের খুঁজতে দরজায় দরজায় দিল্লি পুলিশের অভিযান। বুধবার এই উদ্দেশ্যে ঘরে ঘরে অভিযান পরিচালনা করে দিল্লি। এতে 175 জন সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করা হয়। পরবর্তীতে তাদের আরও জিজ্ঞাসাবাদ করে নথিপত্র পরীক্ষা করা হয়। এ সময় ব্যক্তিদের দেয়া তথ্য অনুসারে তাদের নিজ নিজ এলাকার পুলিশদের সাথে মিলে পরবর্তী যাচাই বাছাই পরিচালনা করবে একটি দল। তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেবে প্রশাসন। এনআইএর প্রতিবেদনে আরও বলা হয়েছে, দিল্লির লেফটেন্যান্ট গভর্নর VK সাক্সেনা অবৈধ বাংলাদেশির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সাক্সেনার কার্যালয় দিল্লির মুখ্য সচিব ও পুলিশ কমিশনারকেও এক চিঠি পাঠান। এতে দ্রুত অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। পুলিশের এক বিবৃতিতে বলা হয়, ক্রমবর্ধমান উদ্বেগের প্রতিক্রিয়ায় দিল্লিতে বৈধ নথিপত্র ছাড়া অবস্থানকারী বাংলাদেশিদের ব্যাপারে শনাক্ত, আটক ও প্রত্যাবাসন কাজ শুরু হয়েছে। এতে আরও বলা হয়, নিবিড় পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহের জন্য পুলিশের একটি দল ও বিশেষ ইউনিট কাজ করছে। বাংলাদেশ ভারত ইস্যুতে সাম্প্রতিক অস্থিরতার পরিপ্রেক্ষিতে স্কুলগুলোকে অবৈধ অভিবাসীদের সন্তানদের চিহ্নিত করতে ও জন্ম নিবন্ধন পত্র না দিতে অনুরোধ জানান দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন। এর পরদিনই বিশেষ অভিযানটি পরিচালনা করা হয়। এ সময় সেখানে অবস্থানরত বাসিন্দাদের নথিপত্র যাচাই বাছাই করা হয়। ফেব্রুয়ারিতে দিল্লি বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে অবৈধ বাংলাদেশি অভিবাসী ইস্যুতে তুমুল আলোচনার পর দিল্লি পুলিশের এ তৎপরতা। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার খেলার খবর। টি-20তে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশের পর ধাপে ধাপে দেশে ফিরছেন টাইগার ক্রিকেটাররা। রোববার সকালের একটি ফ্লাইটে ঢাকার বিমানবন্দরে অবতরণ করেন 4 ক্রিকেটার ও জাতীয় দলের কোচ সালাউদ্দিন। দ্বিতীয় দফায় বিকাল 5টায় দেশে ফেরেন আরও 3 জন। আজ আরও 2 দফায় দেশে ফিরবেন বাকি ক্রিকেটাররা ও স্টাফরা। বড়দিনের ছুটিতে নিজ নিজ দেশে ফিরে যাচ্ছে বিদেশি কোচিং স্টাফরাও। বিস্তারিত রিপোর্টে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ ড্র ও টি-20 সিরিজ জয়ের সুখ স্মৃতি নিয়ে দেশে ফিরতে শুরু করেছেন ক্রিকেটাররা। বিসিবির পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল মোট 4 ধাপে দেশে ফিরবেন টাইগাররা। প্রথম ধাপের বহরে দেশে ফেরা ক্রিকেটাররা হলেন তাসকিন আহমেদ, নাহিদ রানা, জাকের আলী ও হাসান মাহমুদ। তাদের সাথে দেশে ফিরেছেন কোচ সালাউদ্দিন আহমেদও। আর রোববার বিকেল 5টায় দ্বিতীয় ধাপে দেশে ফিরেছেন আরও 3 ক্রিকেটার। এই যাত্রায় দেশের বিমান ধরেছেন নাসুম আহমেদ, পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম। এছাড়া সোমবারও 2 ধাপে দেশে আসবেন বাকি ক্রিকেটাররা। এদিন সকাল 8:35 ও সকাল 11:15টায় ঢাকায় আসবেন বাকি ক্রিকেটাররা। এদিকে দলের সাথে দেশে ফিরছেন না বিদেশি কোচিং স্টাফরা। বড়দিনের ছুটিতে নিজ নিজ দেশে ফিরেছেন তারা। টেস্ট সিরিজ দিয়ে গত মাসের 22 তারিখ শুরু হয় টাইগারদের ওয়েস্ট ইন্ডিজ সফর। সেখানে 1-1 সমতায় টেস্ট সিরিজ শেষ করেছিল 2 দল। এরপর ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হলেও টি-20 সিরিজে ক্যারিবীয়দের বাংলা ওয়াশ করে প্রতিশোধ নিয়েই দেশে ফিরেছেন ক্রিকেটাররা। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।